কয় মাইর খাইতে পারস কেমন? কয় একটাও না। কয় রিমান্ডে নিয়ে পিঠা, কয় যত দেয় ততই। আচ্ছা, আওয়ামী লীগের সাথে জামাতের আতাত হয়েছিল? হয়েছে। আচ্ছা, বিএনপির সাথেও হয়েছে। তার স্বাধীনতা বিরোধী শক্তির সাথে আপনি যখন আতাত করেন, আপনি জনগণ হিসেবে উত্তর দেন। আপনাদের আদর্শ নাই সেটা বলেন। আমি বলার আগে বলছি, আপনি প্রশ্ন, আপনি আজকে ড্যামেজ করলেন দুইটা দল কি তাইলে, যে স্বাধীনতা বিরোধী শক্তির সাথে আজকে যারা পাওয়ারে যাবে তারাও আতাত করছিল, সেই দলটাকে কি জনগণের গ্রহণ করা উচিত? তাইলে আপনার প্রশ্ন থেকে বললাম, জামাতের সাথে যারা আতাত করে ক্ষমতায় গেছিল তাদেরকে মানে জনগণের কি উচিত? জামাতের সাথে আতাত বলতে কি জামাতকে ব্যবহার করেছে তারা সুবিধাজনক। আপনি জামাতের সাথে জোট বানাইয়া ক্ষমতায় গেলেন, সে তো স্বাধীনতা বিরোধী শক্তি, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি। তার সাথে যখন আপনি আতাত করে ক্ষমতায় গেলেন, সেই দলটাকে কি জনগণের সমর্থন করা উচিত? সেটি জনগণের সিদ্ধান্ত। আপনি কি নিজে করেন? সেটা আমি তো একজন, সেই দলটাকে আপনার সমর্থন করা উচিত কিনা? সেটি তো জনগণের সিদ্ধান্ত। আপনি করছেন, হ্যাঁ, তার উত্তর তো আপনি দিবেন না, উল্টো তো প্রশ্ন আপনি আমাকে করছেন। আপনি সেটি সে প্রশ্নের উত্তর আপনি যখন বলছেন সেই সিদ্ধান্ত নিতে জনগণ। বিরোধী শক্তি রাজনীতি করতে পারবে না, আমি আপনার সাথে একমত। কিন্তু আপনি স্বাধীনতা বিরোধীর সাথে একত্রতা ঘোষণা করে আপনি ক্ষমতা যেতে পারবেন? নিশ্চয়ই জনগণ সে ফয়সালা করবে, জনগণ সেই সিদ্ধান্ত নেবে। তাহলে তো আপনি বিচার করতে চান কেন? উনি রাজনীতি করলে জনগণ সিদ্ধান্ত নিবে, আপনি সমর্থন করেন। আপনি মুক্তিযুদ্ধ, তাহলে মুক্তিযুদ্ধকে তো আপনার হিসেব করতে হবে, মানতে হবে। এখন আসেন, আপনি স্বাধীনতাকে মানেন না, আরেক জায়গায় যান, সেই জায়গায় গিয়ে ডোন্ট বি ওভার স্মার্ট। আপনি বলছেন জামাতের রাজনীতি করার অধিকার নাই, হ্যাঁ, তো সেটা বলেন, কথা শেষ, সেটাই বলেন। কিন্তু জামাতের সাথে আপনি প্ল্যান করে ক্ষমতা যেতে পারবেন? সেটা জনগণ অবশ্যই তাদের রায় দিয়ে দিবে। বুঝলাম না, জামাত রাজনীতি করতে পারবে কিনা সেটা আপনি প্রশ্ন করেন। ৭১ আপনি স্বাধীনতাই মানেন না, আপনি সেই স্বাধীন দেশে ঘুরবেন কি করে? যে লোক স্বাধীনতা মানে না তার সাথে প্ল্যান করে ক্ষমতায় যান কেন? তাদেরকে মন্ত্রী বানালেন কেন? সেটাই তো জনগণ অবশ্যই আগামী নির্বাচনে বানাইছেন, তো সেই হিসেব তো জনগণ অবশ্যই জবাব দিবে। জবাব না, আপনি তো জনগণের অংশ, আপনিও তো জনগণের অংশ। আপনি বলেন। আমি তো সমর্থন করি না, আমিও সমর্থন করি না, সেটা বলেন যে তাইলে যারা জামাতের সাথে আতাত করে রাষ্ট্র চালাইছে তাদেরকে সমর্থন করা উচিত না? হ্যাঁ, উচিত না। এখানে থাকেন। এইবার আসেন, ৭১ সালের ঘটনা কি ছিল? কি ছিল? একটা স্বাধীন দেশ পাকিস্তান, তার দুইটা পার্ট, একটা ওয়েস্ট পাকিস্তান, একটা ইস্ট পাকিস্তান। আন্দোলনটা কি ছিল? বৈষম্য। সহজ করি, বৈষম্য। পশ্চিমারা আমাদের উপরে বৈষম্য শুরু করলো, আমরা আন্দোলন আমরা কি করলাম? বৈষম্য মানলাম না, ফলাফলে তারা স্বৈরাচার হয়ে গেল। দেশ কিন্তু একটা, দেশ কিন্তু দুইটা না। এইটার স্বীকৃতি হিসেবে পরবর্তীকালে দেশ ভাগ হইল, স্বাধীনতা যুদ্ধ হইল। তখন যারা পশ্চিমাদের পক্ষে ছিল তারা রাজাকার, আর যারা আমাদের সাথে পূর্ব পাকিস্তানের পক্ষে ছিল তারা হলো মুক্তিযোদ্ধা। পশ্চিমারা কি করছিল? দেশ তো তখনও ভাগ হয় নাই, যুদ্ধ চলছে। পশ্চিমারা কি করছে? এই দেশের মানুষকে মারছে, রাষ্ট্রের জনগণকে মারছে। তাই ছিল আমাদের বিদ্রোহ, এবং ফাইনালি দেশটা ভাগ হয়ে গেল। 2024-এ কি ছিল? বৈষম্যদী আন্দোলন শুরু হইল, যেই বৈষম্যের বিরুদ্ধে 71 ছিল। সেই বৈষম্যকে কেন্দ্র করে কি হইল? সরকার স্বৈরাচার হইল। তারপরে কি হইল? গুলি চালানো শুরু করলো। কোথায়? রাষ্ট্রের মালিক যে জনগণ তাদের উপরে। এই যে গুলি চালানোটা শুরু হইল, তখন সরকারের বিরুদ্ধে আন্দোলন হইল। তখন যারা ওই সরকারের পক্ষে সোশ্যাল মিডিয়ায়, নিউজ চ্যানেলে, রাস্তাঘাটে বা বক্তৃতা দিয়া যে আমরা দরকার 1 মাস ব্যবসা করবো না, ব্যবসায়ীরা, ওই সরকারের পক্ষে যারা ছিল তারা নিঃসন্দেহে রাজাকার। আর যারা সেই সরকারের বিরুদ্ধে মাঠে দাঁড়াইছিল, বুকের তাজা গুলি নিছে, তারা মুক্তিযোদ্ধা। এর মানে 71 একটা বিলীন ঘটনা সেম। 24 রাখেন, 71 সেম হয়। আমি কি একই তো জিনিস না? শেষ করতে 71-এ মানচিত্র, 24-এ মানচিত্র না, সেটা বলতেছে। 24-এ তো মানচিত্র যায় নাই, কিন্তু আপনি 71-এ মানচিত্র পাইছেন, ঠিক আছে? সেই মানচিত্রটা তৈরি হয়েছে কেন? ওই বৈষম্যকে কেন্দ্র করে। শেখ হাসিনা যদি আরো কিছুদিন থাকতো, আরো লড়াই করতে পারতো, কে জানে মানচিত্র ভাগ হইতো কিনা, সেই বিতর্কে আমি যাচ্ছি না। কিন্তু রোলটা একই। সরকার চেপে বসছিল জনগণের উপর, একইভাবে এই সরকার চেপে বসছিল জনগণের উপর। সুতরাং ওই দিন শেখ হাসিনার যেভাবে মানুষের অত্যাচার করছে, টর্চার করছে, গুলি করছে, মারছে, এইটা তখন যদি কোনো যে সন্তানটা কোনো মুক্তিযোদ্ধার নাতিও যদি ওই দিন শেখ হাসিনার পক্ষে থেকে থাকে, সে রাজাকার। আরো শেষ করতে দেয়। 71 আর 24 কি আমি এই ঘটনা বলছি, আপনি 71 টানেন কেন? 71 তো শেষই করলাম। আর
ওই দিন যারা শেখ হাসিনাকে বিরুদ্ধে লড়াই করতে গিয়া রাজাকারের নাতিও যদি গুলিবিদ্ধ হয়ে থাকে, তার রোলটা ছিল মুক্তিযোদ্ধার। 24-এর মুক্তিযোদ্ধা, 24-এর রাজাকার। 71টা তো আছেই, 71-এর মুক্তিযোদ্ধা, 71-এর রাজাকার। আর এই 24-এ হইছে। 24-এ যারা শেখ হাসিনার এই কঠিন নির্যাতনের পক্ষে ছিল, তাদেরকে কি বলবেন আপনি? সে মুক্তিযোদ্ধার সন্তান হলে কি সে মুক্তিযোদ্ধা? আমরা দেখেছি মুক্তিযোদ্ধার নাতিরাও তাকে ফেভার করছে। সে যে স্বৈরাচার গুলি মারছে তাকে ফেভার করছে, তাকে আপনি কি বলবেন? এখনো সে মুক্তিযোদ্ধার নাতি? নট দ্যাট। না, মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধার জায়গায় রাখতে হবে। হাসিনার সাথে মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক নেই। আমি বলতেছি আপনি 24-এর মুক্তিযোদ্ধা, 24-এর রাজাকার। 24-এ তো কোনো রাজাকারও হয়নি, কোনো মুক্তিযোদ্ধাও হয়নি। আবার বলেন হয়নি, তো কোনো মুক্তিযুদ্ধ না। রাজ্জাকি ভাই, আপনি আমি আপনারা রূপক কথাও বলছেন না। সেনাবাহিনী যেভাবে বলতেছে যে আমরা এইভাবে একেবারে একটু ছিদ্র থাকবে না, ভোট কারচুপির বা কিছু, এই যদি হয়, কথার কথা 100 যদি আপনি নিশ্চিদ্র 10-12%-এর বেশি ভোটার যাবে না। কেন যাবে না? 15%-এর বেশি ভোটার যাবে না। কারণটা কি? যাবে না এই কারণে, আমার ধারণা, আমি বলছি না এটা চূড়ান্ত, আপনার ধারণা তো একটা বাস্তবতার উপরে ভর করে দাঁড়িয়েছে। সেই বাস্তবতার কারণ হচ্ছে এই যে সংস্কার, এই যে কি সনদ নিয়ে যে আলাপগুলো হচ্ছে, তাতে তাদের এটিটিউড আমরা বুঝে ফেলতেছি। যারা যে করতে চাচ্ছে না ঐক্যমত্য কমিশন, মানে যারা উপস্থিতিতে ঐক্যমত্য আসতে পারতেছেন না, কেউ নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, কেউ বলছেন পিয়ার পদ্ধতিতে করতে হবে, কেউ বলছেন, অর্থাৎ যে যার ক্ষমতা কুক্ষিগত করার জন্য যে ফায়দা, সেটাই দিয়ে আমি নিরাশ হচ্ছি কেন? আমি ভোট দিলেও, ভোট যদি 100 ভোট কাস্টের মধ্যে 20টা লোক ভোট দিতে যায়, তাতে আপনি 15টা পাইছেন, আপনি পাস করবেন, সুতরাং হোক গিয়া। এটা হলো মানুষ হাল ছেড়ে দিবে, অর্থাৎ দরকার নাই, প্রত্যাশিত কিছু পাচ্ছি না। আপনি যদি না পান, আপনি ও অপশনটা কি বলেন? অপশনটা কি? যেমন আপনি বাসার টেবিলে খাবার রেগুলার আপনার টেবিলে আসে, মানে ভোটের বিকল্প পছন্দ হচ্ছে না খাবার। গণতন্ত্রের বিকল্প কি? গণতন্ত্রের বিকল্প তো গণতন্ত্রই। এটা তো গণতন্ত্র হচ্ছে না। কি হচ্ছে? আর ভাই, আপনি গণতন্ত্র মানে কি একটা নির্বাচন মানেই গণতন্ত্র? নির্বাচন ছাড়া গণতন্ত্র ভাবা যায় না? না, নির্বাচন ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া বা ওয়ান অফ দ্য ব্যারোমিটার বলতে পারেন, প্যারামিটার বলতে পারেন। রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ক স্থাপনের একমাত্র মাধ্যম, এবং সেকেন্ড কোনো মাধ্যম নাই। আমি তো গণতন্ত্র মানতেছি, আপনার কথা বলতে দিচ্ছেন না। জি প্লিজ। আপনার নির্বাচন মানে একটা বিষয় তো না, অন্যতম অনুষঙ্গ, একটা অন্যতম অনেকগুলা বিষয়ের একটা নির্বাচন। জি। তার আগে আপনি কোন সিস্টেম মানতেছেন না। আপনি নোট অফ ডিসেন্ট যারা দিচ্ছেন বিভিন্ন বিষয়ে, সেগুলা আপনি ক্লিয়ার করেন আগে। কেউ কেউ বলেন যে আমরা ভোটারের কাছে যাব, কি নিয়ে আমি এই বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে দেখি, আমি নিশ্চিত করে বলবে না, কারণ কেউ বলবে কি না এখন ভোটের মাঠে গিয়ে। আপনি যদি নোট অফ ডিসেন্ট দিয়ে যান, কিছু আপনি ডিসেন্ট দেওয়ার অধিকার আছে, নোট অফ ডিসেন্ট দেওয়ার অধিকার আপনার আছে। এখন আপনার দেখা গেল যে পদ্ধতিতে আপনি নির্বাচনটা চাচ্ছেন, সেই পদ্ধতিতে অন্য কেউ যাবে না। শুধু আপনি যদি ক্ষমতায় যান, তখন আপনি যদি বলেন আমি তো নোট অফ ডিসেন্ট দিয়ে আসছি। এই প্রস্তাবনাগুলো কার? যারা দিচ্ছে, যেটা কি জনগণের প্রস্তাবনা? আপনি জনগণ তো নেনই নাই, তো জনগণের আন্দোলন করলো জনগণ, তাহলে আন্দোলন করলো জনগণ, আপনি 48টা লোকের সাথে বসতেছেন না। সেটি রাজ্জাকি, আমি প্রশ্নটি করবার সুযোগ দেন। সেটি হচ্ছে যে এই যে সংস্কার কমিশন বা ঐক্যমত্য কমিশন যে প্রস্তাবনাগুলো রাজনৈতিক দলগুলোকে দিল, এই প্রস্তাবনাগুলোর ঐক্যমত্য কমিশনকে কে দিল? সেই কমিশন, এটি কি জনগণ দিয়েছে কমিশনকে? কমিশনে জমা দিয়েছে? সেটি একটি প্রশ্ন। এখন রাজনৈতিক দল, এখানে গণতন্ত্রের সিস্টেম কি? আমি নাও মানতে পারি, আমি আপনার সম্পূর্ণ শর্ত নাও মানতে পারি, এটি তো গণতন্ত্র। আমার নিজস্ব একটা গণতন্ত্রে একেবারে সস্তা। গণতন্ত্র মানে এই না, গণতন্ত্র মানে আপনি যদি সংখ্যাগরিষ্ঠ হন, আপনি সংখ্যালঘুষ্ঠের মতে উপেক্ষা করতে পারবেন না, এইটাই গণতন্ত্র। হ্যাঁ, করছে না। আপনি 100 ভাগ করতেছেন। কেমনে 100 ভাগ? কিভাবে? আপনি যদি মনে করেন যে আপনি গণতন্ত্রে বিশ্বাসী, আপনি যদি মনে করেন একটা মজবুত পার্লামেন্টে বিশ্বাসী, আপনি যদি মনে করেন একটা গণতন্ত্রের সূত্র বিরোধী দলের, শক্ত বিরোধী দলের বিশ্বাসী, তারপরে শক্ত বিরোধী দলের চিন্তা আপনি করবেন না। আপনি যদি বলেন যে আমি ভোট দিলাম, কে আসতে পারলো না, বা শক্ত বিরোধী দল যদি না হয়, আমার কি? এটা শেখ হাসিনার। প্রশ্নটি শেষ হয়নি রাজ্জাকি, শেখ হাসিনার কথা। না, প্রশ্নটি শেষ হয়নি। প্রশ্নটি হচ্ছে যে ঐক্যমত্য কমিশন ধরেন 200 বা 400 শর্ত দিল, এই শর্তে অনেকগুলো রাজনৈতিক দল অংশ নিল, ডায়লগ করলো,
রাজনৈতিক দল তো সব শর্ত নাও মানতে পারে, কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলের ইডিওলজি এবং ফিলোসফি আলাদা। আমার কথা তো সেই জায়গায় একটু প্রশ্নটি করি, তো সেই জায়গায় মনে করেন ধরেন বিএনপি 100 শর্ত মেনে নিল, জামাত 150 শর্ত মেনে নিল, কিন্তু শতভাগ শর্ত মেনে নেওয়া তো গণতন্ত্র। আপনি শতভাগ বলতে বুঝাইতেছেন কি? আপনি মনে করেন 100 শর্তের মধ্যে 10টা আছে ভাইটাল, যে 10টা না হইলে কোনো চেঞ্জই হয় না। এই 10টা শর্ত কে দিল? জনগণ দিয়েছে। এটা আপনি তো আপনার রাষ্ট্রের মঙ্গলের জন্য যেই সেট করুক, কে সেট? জনগণ বলতে কি? আপনার সংবিধান কি জনগণ লেখে? সমস্ত জনগণ একত্রে লেখে? জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধি লেখে। নো, পৃথিবীতে কোথাও সংবিধান আগে লেখা হয়, লিখলো, জনগণ, তারপরে জনগণের কাছে ম্যান্ডেটের জন্য। আজকে আপনি যে 100 শর্ত দিলেন, তারপরে 10টা ভাইটাল যদি আপনি হইল না, ভাইটাল নির্ধারণ করেছে কে? ভাইটাল নির্ধারণ কথাটা বুঝতে না। শর্ত বিরোধী দল বানানোর জন্য ভাইটাল কি? ভাইটাল শর্ত, এই শর্তটি যে ভাইটাল, কথাটা যদি না বলতে দেন, আপনি আগে বলেন সংসদ বলতে আপনি কি বোঝেন? একটা মানে সরকারি দল, একটা অপোজিশন, না আর কি? পার্লামেন্টে কি? পার্লামেন্ট বলতে জনগণের প্রতিনিধিরা ওখানে, জনগণের প্রতিনিধি একটা অংশ থাকবে সরকারে, আরেকটা থাকবে বিরোধী দলে। এটাই দুইটা মিলা কিন্তু টোটাল জনগণ, পার্লামেন্ট দুইটা মিলা টোটাল জনগণের প্রতিনিধি। টোটাল জনগণের প্রতিনিধি পার্লামেন্টে যায় না? কিভাবে যায়? মেজরিটি যায়। আরে কিভাবে যায় বলেন না আপনি আমার? মেজরিটি যায়। মেজরিটি যায় না তো। 100 ভোটের মধ্যে একজনে পাইছে মনে করেন মাত্র 51 আর 49, সে যাচ্ছে না, তাহলে মেজরিটি গেল কোথায়? অপোজিশনটা গেল কোথায়? মেজরিটি তো যাচ্ছে, অপোজিশনটা যাচ্ছে কোথায়? অপোজিশন এখন হার জিত আপনি মানবেন না, কথাটাই তো সেখানে একই বিষয় আপনার সাথে আগেও আলাপ হয়েছে। আপনি হার জিত বলতে কি? আপনি গণতন্ত্রের বিষয়টার প্রথম ভাবতে রাষ্ট্রের জন্য মঙ্গল কি? রাষ্ট্রের জন্য মঙ্গল হলো আপনার একতরফা প্রভাব না থাকা, এটা রাষ্ট্রের জন্য মঙ্গল। কোন রাজনৈতিক দল ভাবে রাষ্ট্রের জন্য মঙ্গল হলো একতরফা প্রভাব না থাকা? আপনার সংসারের জন্য ভালো আপনার একতরফা প্রভাব না থাকা। তাহলে তো সরকার টিকবে না। সরকার টিকবে না কোথায়? কেন টিকবে না? সরকার অসৎ হলে টিকবে না, সৎ হলে টিকবে। নেপালের সরকার রাখেন নেপাল, আমি আরো বড় উদাহরণ দিই, জাপান। নেপাল, আমি এখানে পিআর সিস্টেম নাই জাপানে, ইটালিতে পিআর সিস্টেম নাই, ওকে, ভারতে পিআর সিস্টেম নাই, 3 জায়গায় সরকার নাজুক, 3 জায়গায়। জাপানে বছরে 5 বার সরকার প্রধান পাল্টায়, ব্রিটেনে মিনিমাম 2 বার পাল্টায়, ইটালিতে 5 বার পাল্টায়। তো কি সেই দেশগুলা কি বাংলাদেশের উন্নত না অনুন্নত? না, তাদের সাথে আপনি এখন প্রশ্ন হচ্ছে আপনি সৎ কিনা। আপনি রাষ্ট্রের জন্য যেটা মঙ্গল সেটা আপনার দলের জন্য যা খুশি তাই হোক আপনি ভাবতে পারবেন না যদি আপনি গণতন্ত্রে বিশ্বাসী হন। সৎ লোকের সংজ্ঞা, গণতন্ত্রের মানে কি এই যে গণতন্ত্রের নামে আমি খালি আমার ভালোটা দেখবো, আমি রাষ্ট্রের ভালো জনগণের ভালো দেখবো না? না, তা তো অবশ্যই। তাহলে আপনি জনগণের ভালো কোত্থেকে হয়? সৎ লোকের সংজ্ঞাটা কি তাহলে? সৎ লোক চিন্তায় সৎ, কর্মে সৎ। আমি তো এই যে সনদ নিয়ে যে কথা হচ্ছে, একটা লোক তো কর্মে সৎ দেখাচ্ছে না। না, তাহলে এটা মাপবে কে? আমি তো পাচ্ছি রেজাল্ট, আপনি মাপবে কে মানে বুঝলাম না। আপনি মাপবে কে মানে আপনি পিআর পদ্ধতিতে গেলে সব প্রতিনিধি যে আপনি মানতেছেন না, তার মানে কি? তার মানে কি? পিআর পদ্ধতি তো একটা আছে পার্লামেন্টে, তো এর আগেও আমাদের এক ধরনের পিআর তো আছে, সংরক্ষিত নারী আসন, এটা তো সংখ্যানুপাতিক পদ্ধতিতেই গেছে। ওইটা কি এমপি মনে হয়েছে আপনার কাছে? আমি বুঝলাম না। আপনি পিআর পদ্ধতি তো আমাদের দেশে এমনিই চালু আছে। হ্যাঁ, ওই যে শরীয়তপুরের নাম কি, বাহাউদ্দিন নাসিম, পপুলারিটি খোঁজে না প্রত্যেকটা রাজনীতিতে, আমার পপুলার প্রতিনিধি দরকার। বুলশিট। ওই যে বাহাউদ্দিন নাসিম মৌচাক থেকে পাশ করাইছে, এরকম সব দলই যে জানে মন চায় ওখান থেকে নমিনেশন দেয়। তার মানে কি? ইনডাইরেক্ট পিআর পদ্ধতি। পপুলারিটির প্রশ্ন নাই, বুলশিট, ভুয়া। পপুলারিটির প্রশ্ন নাই। আপনি বলেন আছে কিনা যে এক জায়গার প্রার্থী না আর এক জায়গায় নমিনেশন দেয় কিনা? দেয়। এনে সে পপুলার, মার্কায় ভোট দেয়। পিআর সিস্টেম সেটাই। ব্যক্তির ভোট দেন আমি লিখে দিচ্ছি, নাহলে বাহাউদ্দিন নাসিম শরীয়তপুরের 23 মৌচাকের পাশ করে কেমনে? সেটা এক হিসেব। এক হিসাব কেন? আপনি যখন পপুলার লোক খুঁজেন তাহলে আপনি ওইখান থেকে নেতা দেন কেমনে? না, সেটা একজন ব্যক্তি তো ভিজিবল থাকে। আমি পিআর পদ্ধতি তাই তো থাকে। দলকে লিস্ট দিবে, 300 লিটার লিস্ট দিবে যে এরা এমপির জন্য নমিনেটেড, তোমরা ভোট দাও মার্কায়। ব্যাস, যতজন পাবে ততটা টপের থেকে চলে যাবে পার্লামেন্ট। শতভাগ লোক রাজনীতির মধ্যে ঢুকে যায় না? কি শতভাগ লোক রাজনীতিতে ঢুকে যায়? আমি বুঝি না আপনার কথা। আপনি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইউর কোশ্চেন। না, শতভাগ লোকই তো দল কেন্দ্রিক হয়ে যায়। দল কেন্দ্রিক তো বাংলাদেশে। তাহলে স্বতন্ত্র, যদি বাংলাদেশ দল কেন্দ্রিক না হয় তাহলে শরীয়তপুরের লোকটা মৌচাক থেকে পাস করে কেন? যদি ভাই আমি কোন রাজনৈতিক দল করি না। আচ্ছা, আপনাকে আপনার এলাকা কোনটা? দেখেন আপনার এলাকা কোনটা? আমার পিরোজপুর। আপনাকে যদি বিএনপি
ইয়ের থেকে ভোট দেয়, ধানমন্ডি থেকে দাঁড়া করায়, হ্যাঁ, আপনি ধানমন্ডিতে কি ভূমিকা আছে আপনার? কিছুই নেই। তাহলে আপনি ইনডাইরেক্ট পিয়ার পদ্ধতি নেই না, কারণ আপনাকে খালি আপনাকে দেবে না, ধানের শীষকে দেবে। সেক্ষেত্রে ধানমন্ডিতে আমার কিছু কর্মকাণ্ড থাকতে হবে। আমার একটা তর্ক করেন আপনার পিয়ার পদ্ধতি, আমি জানেন আপনি প্রশ্ন যে করেন, আপনি কোথায় দেখছেন যে তার এলাকায় কর্মকাণ্ড আছে, এক এলাকা আরেক এলাকায়? আমি তাহলে স্বতন্ত্র, আমি কোনো দল করি না, আমি ভোট করতে চাই, আমার তাহলে আমি তো আর ভোট করতে পারছি না। স্বতন্ত্র তো আর কেউ ভোট করতে পারছে না। কেন স্বতন্ত্র পারবে না? কেন স্বতন্ত্র তাহলে 300 দিবে কি করে? 300 দরকার নেই তো, স্বতন্ত্র দাঁড়াবে। সে পিয়ার মানে তার মিনিমাম ক্রাইটেরিয়া এত পার্সেন্ট ভোট তার জন্য প্রযোজ্য মিনিমাম লিখে দিবে, এগুলো কোনো কথা না তো। তাহলে যে মিনিমাম এত পার্সেন্ট ভোট পেলে সে স্বতন্ত্র প্রার্থী পার্লামেন্টে যাবে। সে কোন আসনে করবে ভোট? সে তার যেখান থেকে ইচ্ছা। স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র, হি ক্যান সিট ফ্রম এনিওয়্যার, তার সে যেখানে মনে করবে। উনি কি সারা বাংলাদেশে ওয়ার্ক করবে? সারা বাংলাদেশ কেন ওয়ার্ক করবে? কারণ সারা বাংলাদেশ থেকেই তো ওনার পক্ষে ভোট পড়বে। আমি বুঝলাম না, স্বতন্ত্র প্রার্থী সারা বাংলাদেশ থেকে ভোট পড়ে যদি কেউ দেয় দিবে, যদি দেয় দিবে, বলাই তো থাকবে যে মিনিমাম 2% ভোট পাইতে হবে, তাহলে সে মানে একটা সিট পাইতে হইলে যতটুকু ভোট দরকার যদি সে না পায় তাহলে সে পাবে না। এই ক্ষেত্রে কি স্বতন্ত্র প্রার্থীরা ভোট করতে পারবে? হ্যাঁ, কেন পারবে না? আমি তো বললামই, মানে যে কোনো মনে করেন মিনিমাম আবু হেনা রাজ্জাক কি একজন স্বতন্ত্র প্রার্থী, সারা বাংলাদেশে 2 লাখ ভোট পাইলে ধরেন একটা সিট পায়, সে তো যখন 1,70,000 পায় হবে না, মিনিমাম 2 লাখ যদি লাগে, 2 লাখ পাইলে সেটা সিট পাবে। সহজ, সিম্পল, সহজ হিসাব। মানুষের মনে করে খুব কঠিন, এটা কঠিন কিছু না। তাহলে আবু হেনা রাজ্জাককে কিন্তু ভোট চাইতে হবে সারা দেশে। আমি তো সারা দেশেই তো চাইলেই তো জানবে, সারা দেশে মানে স্বতন্ত্র প্রার্থীরাও সারা দেশে ভোট চাইবে। আমি তো আমাদের পিয়ার আলোচনা না আজকে, আপনি খালি আলোচনা করছেন। আমরা এইবার আসেন নির্বাচন সনদ, হ্যাঁ, ইলেকশন, আপনি লাইন ছাড়া বেলাইনে চলে যেতেছেন। মানে পিয়ার পদ্ধতি হইলে, বারবার বলতেছি, পিয়ার পদ্ধতি মানি সব দল ক্ষমতায় যাবে, যারা কুক্ষিগত করতে চায় তারা পিয়ার সিস্টেম মানবে না, তারা স্বৈরাচার হবে, পরিষ্কার। আপনি রাষ্ট্র এবং জনগণকে ভালোবাসতে হলে প্রথম কন্ডিশন, আপনি স্বৈরাচারী অ্যাটিটিউড ছাড়তে হবে। আপনার স্বৈরাচারী অ্যাটিটিউড আছে বলে আপনি এটা মানেন না। পিয়ার পদ্ধতি মানে শক্ত বিরোধী দল হবে। নাজুক সরকার জাপানে আছে, ইংল্যান্ডে আছে, কি বলে, আমাদের মতো থার্ড ওয়ার্ল্ডে একটা নাজুক সরকার হলে সেই ওয়ার্ল্ডের, থার্ড ওয়ার্ল্ডে আমরা তো পিছনে পরীক্ষিত সরকারগুলো, পরীক্ষিত যারা ছিল তাদেরকে আমাদের দেখা শেষ, তো দেখা শেষ। সমস্ত নির্বাচিত সরকারের আমলেই এই বাংলাদেশের জনগণের মালিকের উপরে গুলি পড়ছে, সমস্ত সরকারের আমলে। জনগণের সব সরকারের আমলে পড়েনি মনে হয়। কামসাটে যে বিদ্যুতের দাবিতে 24টা লোক, আমি সেটা বলছি না, তারা কারা? তারা কারা? ওই জনগণগুলো কারা? দেশের মালিক না? হ্যাঁ, গুলি পড়ছে না? না, সব সরকারের সময় পড়েনি। হ্যাঁ, কোন সরকারের সময় বলেন, ওইটা বলেন, কোন সরকারের সময়? অনেক, আমি একেবারে না জানলে বলেন কেন? না জানেন বাংলাদেশে জিয়াউর রহমানের সময় কোন জনগণের উপরে গুলি পড়েছিল? এই তো লাইনে আসছেন, বলেন, এই তো লাইনে আসছেন, কথা বলেন, ইন্টারাপশন করবেন না। বাংলাদেশে আমি বলছি নির্বাচিত সরকার যারা, দলীয় সরকার যারা, তাদের সময় সবচেয়ে বেশি জনগণের ক্ষতি হয়েছে। জিয়াউর রহমান সামরিক শাসন দিয়ে আসছেন না, তিনি তো পরবর্তীতে ভোটের মাধ্যমে এসেছিলেন। কথাটা বলতেই দেন না, আপনি সামরিক সরকার হিসেবে আসছেন তো, হ্যাঁ, সামরিক সরকার। তাইলে কি আপনি বলতে চান আবার সেনাপ্রধান সামরিক সরকার হইয়া আইসা তারপরে ভোট দিয়ে যাক, ভোট দিয়ে দাঁড়ায় যাক, এটা চান? আপনি চান কিনা? না, সেটা তো অবশ্যই না চাইলে কেন আপনি বললেন যে উনি পরে নির্বাচনে? বাংলাদেশে 21 আগস্টের গ্রেনেড হামলা কখন হইছে? সিরিজ বোমা হামলা কখন হইছে? আয়নাগর কখন হইছে? বিডিআর হত্যা কখন হয়েছে? শাপলা চত্বর হত্যা কখন হয়েছে? কামসাটে বিদ্যুতের জন্য লোক নিহত হয়েছে কখন? কোন সামরিক সরকারের সময় নাকি দলীয় সরকার ক্ষমতায় থাকার সময়? বলেন। না, সামরিক সরকারের সময় গুলি। আরে এইগুলো কখন হয়েছে? এগুলো নির্বাচিত সরকারের সময় শেষ। এখন এইরকম কোন ঘটনা অনির্বাচিত সরকার সময় হয়েছে? বলেন কোন সময়, কোন সরকার সময় হয়েছে? 11 সময় হয়নি? 11 সময় আয়নাগর ছিল। আয়নাগর তখন ডিসকভার হয়নি, তখন মানুষ আয়নাগর। বলেন না, আপনি বলেন। 71 পরবর্তী জহির রেহান যখন আপনি এই অডিয়েন্সের সামনে বলেন, আপনি 111 সময় আয়নাগর ছিল না? আয়নাগর তখন মানুষ খুঁজে পায়নি। 111 সময় মানুষ খুঁজে পায়নি, মানে ছিল, খুঁজে পায়নি, সেটা বলেন। অবশ্যই ছিল, আয়নাগর ছিল। 111 সময় নির্যাতন হয়েছে, নির্যাতন করেছে তো। আমি বলছি আয়নাগর ছিল। অবশ্যই ছিল, তুলে নিয়েছে। আপনি কিন্তু টিভিতে অন রেকর্ড। আচ্ছা, তারপরে বোমা হামলা হয়েছে? বোমা হামলা সবসময় তো হয়নি, বোমা হামলা তো কোনো রুটিন ওয়ার্ক না। আরে ভাই, 111 এর সময় হয়েছে নাকি এরকম কোন ঘটনা? না, 111 এর সময়, ওই সময়টাই হয়নি। শেষ। কোথাও মিছিলে গুলি মারছে?
মিছিলে গুলি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপরে হামলা হয়েছে 111-এর সময় মিলিটারির গাড়িতে তো অ্যাটাক হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে। আর ছাত্রদেরকে গুলি করে মারছে 111-এর সময়? অবশ্যই হয়েছে। আপনি ঢাকা বলেন না টিএসসির গন্ডগোলের কথা ভুলে গেলেন? আমি বলছি গুলিতে লোক মারা গেছে কিনা এরকম নির্যাতন করে, সেটা বলেন। তো গুলিতে কি অহরহই মারা যায়? অর্থাৎ নির্বাচিত সরকার কাছে দেশ অনিরাপদ। তার মানে আপনি নির্বাচন চাচ্ছেন না? কথাটা আপনি বলতেই দিচ্ছেন। আপনি বলতেছেন যে নির্বাচিত সরকারের কাছে দেশ নিরাপদ, বল সেই ব্যাখ্যাটা দিলাম। আপনি বলতেছেন জিয়াউর রহমান আসলো, তাহলে জিয়াউর রহমানের সময় লোক হত্যা তখন আয়নাঘর ছিল? বলে আপনি জানেন জিয়াউর রহমান সাহেবের সময় কি আয়নাঘর ছিল? না। তো আয়নাঘর আপনি জানেন কিনা বাস ক্লিয়ার। আপনি বলছেন 111-এর সময় প্রকাশ পায় নাই, তার মানে ছিল? হ্যাঁ অবশ্যই ছিল। জিয়াউর রহমানের সময় আয়নাঘর ছিল? শরীয়তের এরশাদের পরে জিয়াউর রহমান সাহেবের সময় আয়নাঘর ছিল? এরকম কোন অস্তিত্ব পাওয়া যায়নি। অস্তিত্ব পাওয়া যায় না মানে আপনি খুঁজে পান নাই নাকি? না, এরকম কোনো অস্তিত্ব কোথাও পাওয়া যায়নি এখনো পর্যন্ত। কেউ মানে খুঁজছিল, পায় নাই? আমি অবশ্যই কেউ না কেউ খুঁজছিল। তো জিয়াউর রহমানকে তো ভিলেন বানানোর চেষ্টা হয়েছিল। আপনাকে প্রশ্ন করছি, আয়নাঘর ছিল জিয়াউর রহমান সাহেবের সময়? না, আয়নাঘর ছিল না ওই সময়। হ্যাঁ, আপনি কেমনে জানেন? এরকম কোন 111 ছিল আপনি জানেন? 111 তো আমাদের চোখের সামনে, আপনার চোখের সামনে 111 এর টিএসসি আপনার কি চোখের আড়াল ছিল? না, জিয়াউর রহমানের সময় আমার জানা নেই। আমি তো বারবার বলতেছি জিয়ার সরকার সময় এটা ছিল না, 111 এ ছিল না, এরশাদ সরকার সময় ছিল না। 111 সময় টিএসসি তে যে গন্ডগোল হলো, গন্ডগোল কোন জিনিস? সেখানে এরকম আয়নাঘর, বিনা বিচারে হত্যা, ক্রস ফায়ার, সিরিজ বোমা, বিদ্যুতের দাবিতে লোক মারা, এইদি কোন সব নির্বাচিত সরকারের সময় হয়েছে? সব নির্বাচিত সরকারের সময় হয়েছে। এইখানে থাকেন, আপনি বলতে এখন সাহস পাচ্ছেন না। কোনটা সাহস? আপনি জানেনই তো না। এই সরকার এখনো তো বলে যে আয়নাঘর ছিল। আপনি কি সব জানেন বিষয়টা? আমি জানি না তো, কিন্তু আমি যেগুলো বলছি সেগুলো তো জানি। কোনটা? এই যে আয়নাঘরটা বাইরেছে, সিরিজ বোমা, এটা কোন সরকারের সময়? কোন সরকারের সময়? নির্বাচিত সরকারের সময়। তার মানে এখন কি নির্বাচিত সরকারের দরকার নেই? আমরা তো সেই চেঞ্জটাই চাচ্ছি রে ভাই। আপনি যদি প্রশ্ন করেন কেন আনেন আমাকে, আপনি বলতে আমরা তো সেই জিনিসটাই চাচ্ছি। তা আমরা তো একই জিনিস দেখতেছি, আবার যা হতে যাচ্ছে, আবার যে নির্বাচিত সরকার আসবে, এই একই জিনিস হবে। এটার ব্যতিক্রম যে হবে তার কোন সিমটম আমার কাছে নাই। তাহলে নির্বাচন দরকার নেই? নির্বাচন দরকার নেই আমি একবারও বলতেছি না। সব নির্বাচিত সরকার যদি খারাপ হয়ে থাকে, তাহলে আপনি বলতেছেন অভিজ্ঞতা যদি নির্বাচিত সরকার খারাপ হয়ে থাকে, আবার নির্বাচিত সরকার আইসে, মানে নির্বাচিত সরকার আইসে যা খুশি তাই করে সব মাপ, তাহলে তার মানে নির্বাচিত সরকার দরকার নেই? কথাটা আপনি বুঝতে, আপনি আমারটার জবাব দেন না কেন? যে নির্বাচিত সরকার এসে যাই করবে সব মাপ। কেউ মাপ করেছে? কেন মাপ? তো কই মাপ? কানসার্টে বিদ্যুতের লোক মারা গেছে, তার জন্য কি হয়েছে? মামলা হয়নি? দেখান না ভাই, আপনি খালি তর্ক দেখান না। কোথায় মামলা হয়েছে, কার বিরুদ্ধে মামলা হয়েছে? আপনি না দেখলে আমি দেখাবো কি করে? আপনি বলছেন মামলা হয়েছে, এই যে না, আপনি যদি বলেন মামলা হয়েছে কি আমি দেখাবো না আপনি দেখাবেন? আপনার এই সিরিজ বোমা হামলা মামলা হয়নি? আমি যেটা প্রশ্ন করি সেটার উত্তর দেন না। মামলা তো হয়েছে, দেখান। আমি দেখাবো কি করে? আমি কি নিয়ে বসেছি? বলতেছেন আপনি, আমি কেমনি বলবো? আপনি তো বলতেছেন নির্বাচিত সরকারের সময় সবকিছু অপকর্ম হয় এবং নির্বাচিত সরকার বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে। প্রশ্ন করছি সেটা, আমি বলছি নির্বাচিত সরকার এসে যা করে চলে যাবে, হ্যাঁ সেটা কি বৈধ? সেটাই সঠিক। তো অনির্বাচিত, আমি বললাম না, আমি তো বলছি না যে বৈধ, কিন্তু আপনি বলছেন সকল নির্বাচিত সরকার একটা বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে। বাংলাদেশের যে জনগণ হলো রাষ্ট্রের মালিক, হ্যাঁ, জনগণের উপরে সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে নির্বাচিত সরকারের অধীনে। হ্যাঁ, তার মানে এখন অনির্বাচিত সরকার থাকলে এই নির্যাতন নিপীড়ন হবে না। আপনার বক্তব্য কেন? আমার বক্তব্য কেন? এটা তো আপনার বক্তব্য। আমার বক্তব্য, আমি তো বলতেছি নির্বাচিত সরকারের সময় যেগুলা বলা হয় যে নির্বাচিত সরকার হইলে সে নিরাপদ তার কাছে, হ্যাঁ রাষ্ট্রের কথা, হ্যাঁ রাষ্ট্র তো নিরাপদ নির্বাচিত সরকারের কাছে। তাইলে শেখ হাসিনা 16 বছর কি দেশ নিরাপদ ছিল? শেখ হাসিনার সময় কি নির্বাচন ছিল? আপনি কি আপনি বলছিলেন এগুলো নির্বাচন না? অবশ্যই বলেছেন, আপনিও তো বলেছেন, আমি তো সবাই বলি, আমরা সবাই বলেছি। তাহলে কি সেই সরকার কি ওই 16 বছর? সেটা তো নির্বাচিত না, সেই 16 বছর কি মাফ হয়ে যাবে? সেই 16 বছর মাফ করেছে কে? সেটি তো রাষ্ট্র বিচার করছে। আরে ভাই ওই 16 বছর আপনি আমাকে একটা জবাব দেন নাই কিন্তু। কোনটা? যে কানসার্টে বিদ্যুতের জন্য 24 সালে মামলা হয়েছে, তো মামলা হয়েছে, আপনাকে মামলা হয়েছে, সেই গ্রেফতার হয়েছে। আপনি বলেন কবে বলবেন যে মামলা হয়েছে? আপনি খুঁজে দেখেন, আপনি তো লয়ার মানুষ, আপনি খোঁজেন। আপনি লয়ার হিসেবে আমি তখন বলবো যে আমার বাসায় চুরি হয়েছে, কি চুরি হয়েছে কি আপনি বলবেন না আমি বলবো? পাশের বাড়ির লোক বলবে যে চুরি হয়েছে। আমার বাসায় চুরি, আমি বলবো কি? হ্যাঁ, তাহলে আপনি বলতেছেন মামলা হয়েছে, সেই মামলাটা
বলেন। আপনি লয়ার, আপনি খুঁজে দেখেন রেফারেন্স। আমার কাছে তো তথ্য উপাত্ত আছে যে সব দেখান না, সেই তথ্যপত্র দেখান। তাহলে কি সেগুলো বেওয়ারিশ মামলা, আশ্চর্য ব্যাপার, মানে অজ্ঞাত মৃত্যু আপনি হয়েছে? বলতেছেন যে তথ্যপত্র আছে, সেটা দেখান। আপনি খুঁজে দেখেন। আবার কেন আমি খুঁজবো? আমি তো জানি নাই, নাই থাকলে আমি খুঁজবো কেন? আপনি জানার চেষ্টা করেননি মনে হয়। আমি বুঝলাম না, আপনি বলতেছেন আছে। হ্যাঁ, অবশ্যই আছে। কোন মৃত্যুই তো একেবারে মানে ডরমেন্ট হয়ে যায় না। আমি বলছি কারণ ওইটার জন্য মামলা আছে, আপনি বলছেন, সেটা আমাকে দেখান। ক্যান্সারটা তো মামলা হয়েছে ভাই। হ্যাঁ, ক্যান্সারটা মামলা হয়েছে না? দেখান না, মামলার নাম্বারটা বলেন না একটু। মামলার নাম্বার? আমি কি লয়ার যে মামলার নাম্বার মুখস্থ করে বলবো? বুঝলাম না, বলতেছেন আপনি, আমার এখন আপনি দেখেন। ক্যান্সার তো আপনিই তুললেন। আমি বলছি রেফারেন্স, আপনি যখন একটা রেফারেন্স তুলবেন। আমি বলছি সনদের পরিপ্রেক্ষিতে আলাপটা আসছে, সনদ নিয়ে আমরা আলোচনা করি। তারপরে এবার আসেন সনদ পরে। নির্বাচনটা যে দিলে নির্বাচন কমিশন, হ্যাঁ, ফেব্রুয়ারিতে, কোন সংবিধানে সে নির্বাচনটা দিছে? বর্তমান যে সংবিধানের, বর্তমান সংবিধান কোনটা বলেন? বর্তমান যে সংবিধানে বাংলাদেশ চলছে, সেই বাংলাদেশ সংবিধান কোন সংবিধানে চলছে? বাংলাদেশ সংবিধান নেই এখন। আরে কোন সংবিধান চলছে বলেন না আপনি। আমাদের সর্বশেষ যে সংবিধান কোনটায় বলেন না, নাম কোন? সংবিধান কি 5টা? সংবিধান কোনটা বলবেন তো? সংবিধান তো একাধিক না, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার মানে একেবারে আদালতের মাধ্যমে বৈধতা নিয়েই তো এই সরকার রাষ্ট্রপতির কাছে ওথ নেয়। হ্যাঁ, কোন সংবিধানে চলতেছে? বর্তমান প্রচলিত যে সংবিধান আছে বাংলাদেশের সংবিধানে সংসদ ভেঙে গেলে কয়দিনের মধ্যে নির্বাচন? এটা তো ট্রানজিশনাল গভর্নমেন্ট, কিন্তু বলাই হয়েছে। এই বলতেছেন সংবিধানে? না, সেটি তো আপনার আইনের মাধ্যমে বৈধতা নিয়েছে না এই সরকার। আইনের মাধ্যমে বৈধতা, উচ্চ আদালতের সাথে পরামর্শ করেই তো এই সরকার গঠন করা হয়েছে। তারপরে ফলো করবে কিসে? ফলো করবে কনস্টিটিউশন। 8 তারিখে সে ফলো করছে, মানে ওত নিছে না? তারপরে কি ফলো করবে? কি কনস্টিটিউশন অনুযায়ী তো এগোচ্ছে, সে ফলো করে। আমার প্রশ্নগুলো এবার আমি অ্যাঙ্কার, আপনি উত্তর দিবেন। সে 8 তারিখে দায়িত্ব নিছে, সংবিধানে কি বলা আছে আমাদের ওই সংবিধানে? সংবিধানে তো তত্ত্বাবধায়ক সরকারই ছিল না, 90 দিনের মধ্যে নির্বাচন দিবে। সবই তো আপনি বলতেছেন। এই সরকার তো ওত নিয়ে সংবিধান ফলো করতেছে। হ্যাঁ, সংবিধান ফলো করতেছে তো। হ্যাঁ, সংবিধানে কি আছে? সংসদ ভেঙে যাওয়ার কতদিনের মধ্যে? 90 দিনের মধ্যে। 90 দিনের। কিন্তু এই সরকারটির নাম দেওয়া হয়েছে। কথা বলতে দেন, আমি যা প্রশ্ন করি তার উত্তর দেন। হ্যাঁ, তাহলে আমি 8 তারিখে দায়িত্ব নিলে এই সরকার 8ই আগস্ট 2024 সংবিধান ফলো করতেছে, তাহলে তার নির্বাচন হওয়ার কথা 7ই নভেম্বর 2024, হইল না কেন? আপনি বাংলাদেশের 24-এ যে পরিস্থিতিতে হইল না কেন ভাই? আপনি যে পরিস্থিতিতে সরকারটি গঠন করা হলো, আমার আদালতের মাধ্যমে, আপনি বলতে সংবিধান ফলো করতেছে। সংবিধানের মধ্য দিয়েই তো এই সরকার চলছে। আমি তো মানলাম আপনার কথাটা বুঝতেছে, আপনার কথা মানছি। এই সরকারটি তো অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের তো এই সরকারের মেয়াদ তো 90 দিন না, যে 90 দিনের যে ব্যারিয়ার সেটি তো দেয়া নাই। কতদিন মেয়াদ? হ্যাঁ, এই সরকার নির্দিষ্ট কিছু কাজ শেষ করে তারা নির্বাচনের মেয়াদ দেয়া নাই। কে দেয় নাই? না, এই আদালত দেয়নি কোন নির্ধারণ। এই মাত্র সংবিধান ফলো করে। হ্যাঁ, সংবিধান ফলো করলে সে তার মেয়াদ তো সংবিধানে বলা আছে না। এই সরকারের নামই তো নাই সংবিধানে। এখন আবার আপনি বলতেন, যার নাম সংবিধানে নাই, তার আপনি সাংবিধানিক সরকার কেমনে বলেন? আদালত বৈধতা দিয়েছে, আদালত বৈধতা দিছে। হ্যাঁ, এবং তার নাম অন্তর্বর্তীকালীন সরকার, তার সংবিধান সে নিজে না। তাহলে আপনি ওই সংবিধানে যান না। কোন সংবিধানে? যেটা আছে সেটাই গেলে তো সে নির্বাচন দিল না কেন 3 মাসের মধ্যে? বলেন। সেটি তো এই সরকার তো সংবিধানের মধ্যে এই সরকারের নাম লেখা নাই, তাকে কোনো টেনিউর দেয়া হয়নি, নির্ধারণ করে দেয়া হয়। এই সরকার যেহেতু এরকম একটি সরকার গঠন করা যাচ্ছিল না, সেই অনুযায়ী রাষ্ট্রের যারা ওই সময় যারা, তাহলে সরকার ইচ্ছামতো চলবে না? সরকার ইচ্ছামতো চলছে। কি সরকার কি তার ইচ্ছামতো চলছে? কিভাবে চলছে? কনস্টিটিউশন অনুযায়ী চলছে। কনস্টিটিউশন বলতেছে নির্বাচন 3 মাসের মধ্যে। না, এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো 3 মাসের মেয়াদ দেওয়া সংবিধানে নাই। তাইলে আবার আপনার আপনার নাম এই অফিসের কোথাও নাই, আপনি এই অফিসের নিয়ম ফলো করবেন কেমনে? আপনার নিয়ম কোনটা? না, যদি উদ্ভূত পরিস্থিতির জন্য সবাই মিলে যদি একটা সবাই মিলে কে বলছে যে আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন দেন? আদালত। কোন আদালত? না, ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা, ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা সরকার মনে করেছে যে পরিবেশ পরিস্থিতি ওরকম আছে, মনে করে সংবিধানে থাকবে। সংবিধানে কি নির্বাচনের ডেট লেখা থাকে? লেখা আছে নাই। আবার তর্ক করেন, না জানলে বলবেন জানি না। না, সংবিধান মোতাবেক সংসদ ভাঙার পরবর্তী 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। সেটা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট যদি থাকে বা ইলেক্টেড পার্লামেন্ট যদি মনে করে সেভাবে দিবে। আপনি তাহলে এই সরকার তো সাংবিধানিক না, আদালত দ্বারা বৈধতা প্রাপ্ত। আদালত দ্বারা বৈধতা প্রাপ্ত, তার মেয়াদ কে দিবে? আদালত কি 90 দিন বলে দিয়েছে? না,
তাহলে তো এই সরকার দিবে জুলাই ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্র দিবে, জুলাই ঘোষণাপত্র তো তৈরি হয়নি। জুলাই ঘোষণাপত্র তাহলে তৈরি করার বৈধতা এই সরকারকে কে দিল? জুলাই ঘোষণাপত্র তৈরি হয় নাই, অ্যাঙ্কারিং করেন। না, জুলাই ঘোষণাপত্র আপনার বক্তব্য অনুযায়ী জুলাই ঘোষণাপত্র 5 আগস্ট কি ঘোষণা করছে? আমি বলছি যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করারও তো বৈধতা এই সরকার আছে। ইয়েস, আদালত বলে দিয়েছে। আদালত বলবে কেন? আদালত বলছে, এটাও তো সংবিধানে লেখা নাই। সবই তো আপনি বলতেছেন, সংবিধানে লেখা না থাকলে তো আমার ইচ্ছায় চলবো, আর সংবিধান ফলো করলে সংবিধানের ইচ্ছায় চলবেন। আপনি আগে বলেন আপনি কোনটায় চলবেন? আপনাকে কোর্ট বললো যে তুমি অন্তর্বর্তীকালীন সরকার, আপনি কোন সংবিধানে চলবেন? বাংলাদেশের প্রচলিত সংবিধানে। বাংলাদেশের প্রচলিত সংবিধান যেই দিন থেকে দায়িত্ব 90 ডেজের মধ্যে নির্বাচন করবেন। না, সেটি অন্তর্বর্তীকালীন সরকার, তো নাম লেখা নাই। আমি বুঝি না। আচ্ছা, জুলাই ঘোষণাপত্রে কি লেখা আছে? আপনি কিন্তু লুজিং ইউর অ্যাঙ্কারশিপ। আমি বলছি দর্শক শ্রোতা কিন্তু বিলিভ ইট অর নট, আপনি বলতেছেন সংবিধান মোতাবেক সরকার চলতেছে। তো সংবিধান সরকার চলে, সংসদ ভেঙে দেওয়ার পর 3 মাসের মধ্যে নির্বাচন, সেটা হয় নাই। তাইলে উনি কোথায় গেছেন? ফেব্রুয়ারিতে নির্বাচন সংবিধান তো বলে নাই। অবৈধ হয়ে গেছে। তাহলে কে অবৈধ দিছে? সরকার। সরকার অবৈধ দিছে, তাহলে নির্বাচন দিল কিভাবে? না, আমি বলছি আপনাকে সরকার কি তাহলে অবৈধ হয়ে যাচ্ছে? আমি তো বলি সরকার 100% বৈধ। আপনি বলতেছেন সরকার সাংবিধানিক, সংবিধান মোতাবেক চলছে। হ্যাঁ, চলছে তো। হ্যাঁ, তাহলে তার নির্বাচন দেওয়ার কথা ছিল 7 নভেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা, 7 নভেম্বর 2024-এর মধ্যে। আমার কথা হচ্ছে যে সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো সরকার নেই। তো যেটার ভিতরে এই সরকার নাই, তার জন্য কি এটা প্রযোজ্য? কোনটা? এই যে 90 দিন। হ্যাঁ, 90 দিন তো প্রযোজ্য কেউ বলে। তার জন্য সংবিধান প্রযোজ্য কিনা? সংবিধান প্রযোজ্য, তাহলে সে চলবে কার সঙ্গে? তার মানে কি জানেন? নাকি আপনার যেটুক পছন্দ সেটুক নিবেন, যেটুক বাধ্য সেটুক নিবেন। না, সংবিধানকে তাহলে একেবারে বাতিল করে দিয়েছেন এই সরকার ওত নেওয়ার সাথে সাথে। এইটার জন্য এই সরকারের সাথে সাথে ওইটা বাতিল হয়েছে আপাতত, কারণ উনি অন্তর্বর্তীকালীন সরকার, উনি চলতেছেন অন্তর্বর্তীকালীন সংবিধানের মধ্যে। না, সেটা বিপ্লবী সরকার যদি গঠন করা হতো তাহলে সংবিধান আপাতত স্টে থাকতো বা স্টপ থাকতো। বিপ্লব কারে বলে? বিপ্লব অন্য আরেকদিন বিপ্লবের সংজ্ঞায় যাব আমরা। এক কথায় বলে দিই, সরকার পালায় গেলে সেটা বিপ্লব। আচ্ছা, বা শেষ। পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, যত 50টা সংজ্ঞা আনেন, তার ভিতরে এইটা থাকতে হবে। তাহলে বিপ্লবী সরকার গঠন করলো না, আরেক চ্যাপ্টার। সেটার জন্য দায়ী একলা ইউনূস সরকার না, টোটাল দেশের রাজনীতিবিদরা। সেটা আমি সমর্থন করি। হ্যাঁ, আপনি এইবার আসেন। হ্যাঁ, তাহলে ইউনূস সরকার এই সংবিধান মোতাবেক নির্বাচন দিচ্ছে না, এবং সমস্ত রাজনীতিটা বৈশা চুপচাপ বসে আছে। নির্বাচন কমিশন নির্বাচন দিতেছে ফেব্রুয়ারিতে। কি হিসাবে? তার গঠন হয়েছে কবে তা জানেন? এই সরকার আসার পরে। কবে? 8 আগস্টের পরে। কবে? এক্সাক্ট আমার তারিখটা খেয়াল নেই। আপনি অ্যাঙ্কারিং করেন কেন? 8ই আগস্ট 2024-এ সরকার হয়েছে। সংবিধান মোতাবেক 3 মাসের মধ্যে হইতে হইলে আপনার কথা মতো 7ই নভেম্বর। আমার কথা মতো না। তাহলে আমার কথা মতো অন্তর্বর্তীকালীন সরকার 3 মাসের মধ্যে নির্বাচন দিতে বাধ্য, এরকম কোন বক্তব্য আমার না। এটি আপনি তো বলছেন সংবিধান মোতাবেক চলতেছে। সংবিধান মতো চলছে, তো সংবিধানই তাই বলতেছে। সেটি তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে টেনিউর দিয়ে দেয়নি। তাহলে এই সরকারের জন্য এই সংবিধান প্রযোজ্য না? সেটা আপনার বিবেচনায় হতে পারে। ভাই, আপনি তো এক জায়গায় যাইতে হবে। আপনি যান। আপনি হয় সংবিধানটা এই সরকারের জন্য প্রযোজ্য বলবেন, নয় প্রযোজ্য না বলবেন। প্রযোজ্য তো অবশ্যই। যদি প্রযোজ্য হয় তাহলে 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন দেওয়ার কথা ছিল, তার দেয় নাই। আর উনি নির্বাচন কমিশন যিনি আজকে নির্বাচনে, ওনার গঠন হয়েছে 21 নভেম্বর 2024-এ, ওই মেয়াদ শেষ হওয়ার পর। এই নির্বাচন কমিশন কোনো এখতিয়ারই নাই সংবিধানের বাইরে যাওয়ার। অথচ উনি বলছেন আমি সংবিধান মোতাবেক চলবো, পিআর পদ্ধতি সংবিধানে নাই। এটাও একটা ঢাহা মিথ্যা কথা। পিআর পদ্ধতি না, কোনো পদ্ধতির কথাই ইয়েতে বলা নাই। সেখানে নির্বাচন হবে, ভোটে যে জিতবে সে যাবে। পিআর পদ্ধতি নাই বা আছে, কোনোটাই এখানে বলা নাই। তো এগুলা মানে হাফ নলেজ হইলে যা হয়। আর সংবিধান মোতাবেক যদি হয় 7ই নভেম্বর এই সরকার আসার পর পরবর্তী 3 মাসের মধ্যে 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন দিয়ে দেওয়ার কথা ছিল। উনি যখন আসছে তখন উনি অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন কমিশন, সেজন্য উনি ফেব্রুয়ারি এই অন্তর্বর্তীকালীন সরকারের ডাইরেকশন ফলো করতে পারে। আর যদি উনি অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন কমিশন নিজেরা না মানেন, সংবিধান ফলো করতে যান, তাকে আদালতে যাইতে হবে। আদালতের কাছে গিয়ে ওপিনিয়ন চাইতে হবে যে আমি কেমনে করব নির্বাচনটা। সংসদ ভাঙার 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা ছিল, সেটা দিতে পারি নাই। আর আমি আসছি তারপরে, এবং এই হলো অন্তর্বর্তীকালীন সরকার, আমাকে নিয়োগ দিয়েছে সে। আমি ফেব্রুয়ারিতে নির্বাচন করব কিভাবে? এক রাস্তা তার আদালতে যাওয়া, আর নয় যেহেতু সে স্বাধীন প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, সে দরকারে নিজে রাজনৈতিক দলের সাথে আবার বসতে পারে। সেরকম একটু উদ্যোগ মেবি আছে, আমি জানি না।
আমি তাকে গাইডলাইন দিচ্ছি, নাহলে তাকে যেতে হবে ফাইনালি আদালতে। ওনার এরকম একটা আমি জানি না, আর নাইলে ফাইনালি তার আদালতে যেতে হবে, আদালতে গিয়ে বলতে হবে আমি কি করব। আর উনি নিজে নিজে উনি পারবেন না কৈফিয়ত দিয়ে। ওনার পরিণতি নুরুল হুদার মতো হবে। আপনাকে মনে রাখতে হবে বাংলাদেশ এখন সেই জায়গায় নাই। বাংলাদেশের প্রধান বিচারপতি জনদাবির যে ছিল, কি বলে জনদাবির কি ছিল আপনার তত্ত্বাবধায়ক সরকার, সেটাকে এবিএম খায়রুল হক সাহেব কুচক্রি সরকারের সাথে মিশা কলমের খোঁচা তাকব্বরি দেখাইছে। এখন ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে দাঁড়ায় থাকে করুণ দৃষ্টিতে একটা বেইলের জন্য। এইটার থেকে শিক্ষা নিতে হবে টোটাল সমাজের সবার। ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে দাঁড়ায় রয়েছে তীর্থের কাকের মতো, কে? সাবেক প্রধান বিচারপতি। আপনাকে দেখতে হবে দেশ এখন সেই জায়গায়। এত সহজ না, খুব সহজ না যে জুলাই আন্দোলন হয়েছে, এত লোক মারা গেছে, এত আহত হয়েছে, আপনি নির্বাচন করে চলে যাবেন, আপনি লিখে রাখতে পারেন। দিস ইজ নট সো ইজি। আজকে নির্বাচন কমিশনকে বলতেছি, আপনিও যদি নুরুল হুদার পরিণতির থেকে রক্ষা পেতে চান, তাহলে আপনাকে আগের থেকেই সতর্ক আদালতে যেতে হবে যে আমি এখন কি করব। এখানে সংবিধান চলছে না, কারণ এই সরকারের কথা সংবিধানে নাই। সংবিধান বিলুপ্ত হয়েছে যেদিন চলে গেছে শেখ হাসিনা, কেননা উনি পালায় গেছেন, সংবিধানে তাও বলা নাই। এবং বাংলাদেশে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত বাংলাদেশের দায়িত্বে ছিলেন আমাদের সেনাপ্রধান। উনি বলছিলেন আমি দায়িত্ব নিলাম, আর একটা গুলিও চলবে না, প্রত্যেকটা হত্যার বিচার হবে। এবং ঠিক সেই আলোকে 7ই অগস্ট বিএনপি জনসভা করে বলছিল 3 মাসের মধ্যে নির্বাচন চাই। ওইটা ছিল সাংবিধানিক, ওইটা ছিল সংবিধানের মধ্যে, 3 মাসের মধ্যে চাইছিল, এবং ওটা দায়িত্ব ছিলেন সেনাপ্রধান। সুতরাং আপনার জুলাই ঘোষণাপত্র সংশোধন করে এই সেনাপ্রধানের এই 4 দিনের মেয়াদ ঢুকাইতে হবে, তারপরে ইউনূস সাহেবের মেয়াদ দিতে হবে, ওনার এই মেয়াদ ঢুকাইতে হবে, উনি কতদিন থাকবেন, তার ভিতরে নির্বাচন দিবেন, এবং উনি ইলেকশন কমিশন নিয়োগ দিবেন। আপনি বলতে চাচ্ছেন যে কনস্টিটিউশনে এন্ডোর্স করতে হবে? বুঝেনি না খামাখা। জুলাই ঘোষণাপত্রের মধ্যে, আচ্ছা, জুলাই ঘোষণাপত্র পরবর্তীকালে তারা যেটা করছে সেটা সংবিধানের তফসিল হিসাবে যাবে। তার ভিতরে এই কথাগুলো গেলে যারা পার্লামেন্টে নির্বাচন করেছে তাদের জন্য নিরাপদ, তারা বৈধতা পাবে। অফকোর্স, নাইলে আপনার ইউনূস সরকারের মেয়াদ নাই, সংবিধান ফলো হয় নাই, আপনি কিসের কার দেওয়া কোন নির্বাচনে আপনি এসে পার্লামেন্টে, তাহলে কি পরবর্তী নির্বাচন প্রশ্নের মুখে পড়তে পারে? সেটার জন্য তো আপনি জুলাই ঘোষণাপত্রটা সংশোধন করবেন, রুল আছে, আপনি সংশোধন করতে পারেন। ঘোষণাপত্র তো হয়েই গেছে, ওইটা কি বলবেন, জুলাই ঘোষণাপত্র সংশোধন 1 দিয়ে আপনি একটু ঢুকান, তার মেয়াদ দেন। তার মেয়াদ 8ই অগস্ট 2024 থেকে 30শে জুন 2026 পর্যন্ত। তার মানে সেনাপ্রধানকেও একটা টেনিউর দিতে হবে। ওই যে 4 দিন আপনার জুলাই ঘোষণাপত্রটা আগে বুঝে নেন। এটা হলো সরকারের ধারাবাহিকতা, আর সনদ অন্য জিনিস, যে সনদ নিয়ে লড়াই হচ্ছে। ঘোষণাপত্র হলো সরকারের ধারাবাহিকতা। সেই 71 আসলো, 71-এর পরে যদি এর সাথে তার মানেন সে আসলো, এইভাবে আস্তে 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 ধারাবাহিকতা। 5ই অগস্ট আসলো, শেখ হাসিনা চলে গেল, ওই 4 দিনের দায়িত্বে সেনাপ্রধান ছিলেন, তারপরে ওত নিলেন, এরপরে ইউনূস সাহেব আসলেন। এই ধারাবাহিকতাটাকে বলা হয় ঘোষণাপত্র। এটা কোনো সংবিধান নয়, বাট এটাকে আপনি ইনডাইরেক্ট রাখতে পারেন অন্তর্বর্তীকালীন সংবিধান এই টাইমটার মধ্যে। এর মানে ওই সংবিধানে কিচ্ছু হয় না। এগুলো হলো যে মোটা মাথায় বসছে, আমার সংবিধান শেষ, আমার শেষ। যেমন ওই যে ফজলুর রহমান সাহেব চট করে বলে দিল কালো শক্তি জামাত তাড়াইছে। মানুষ মনে করে কি মানে পাগলের মতো সুপরিকল্পিত ভাবে খুব প্ল্যান করে সে কথাটা বলছে। এটার অর্থ আমি নিশ্চিত করে বলতে পারি, আপনিও ভাবেন এটার অর্থ কি। এটা অর্থ হইলেই যে কালো শক্তি জামাত আন্দোলনকে তারাইছে ষড়যন্ত্র করে, মানে স্বাধীনতার পক্ষ শক্তির তারাই দিছে স্বাধীনতার বিপক্ষ শক্তি। এইটা সে বুঝাইতে চাইছে। এত আপনি মনে করেন না গয়রহ বানায় নিছে, মানে সবাই আন্দোলন করছে খালি ওইটুক বললো কেন, বিষয়টা ওখানে না। বিষয়টা সে এস্টাবলিশ করতে চেয়েছে বাংলাদেশে যে জামাত হইল স্বাধীনতা বিরোধী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি তারাইছে। তারা সেটা বলবো না, হাসিনাকে তাড়িয়েছে, অবশ্যই তার অপরাধের তার টোটালটা আপনাকে দেখতে না যায় না, ওই যে গয়রহ পড়লাম না। সবচেয়ে বেশি এখানে যদি আপনি অভিযোগ করি, আমি অভিযোগ করব মিডিয়াকে। মিডিয়া যখন এর ছাপলো, মিডিয়া জানে না যে দলমত নির্বিশেষে সবাই আন্দোলন করছে, তাহলে তো মিডিয়া নিউজ করা উচিত ছিল যে উনি যেটা বলছেন এটা সঠিক নয়। মিডিয়া তো অনেক ওপিনিয়ন দিতে পারে না। আরেক ভাই, এই যে মিডিয়া পারে না মানে আপনি যদি জানেন যে একটা জিনিস সত্য, সেটাকে কি মিডিয়া আমি বললাম যা সেটা ছেপে দিবে?
আপনি তো সত্যটা জানেন। সত্য জানলেও তো আপনার বক্তব্য যখন ছাপা হবে তখন তো আপনার বক্তব্যটাই ছাপতে হবে। কে বললো মিডিয়া আপনি তার বক্তব্য ছাইপে? হ্যাঁ, আপনি তো এই বক্তব্য ছাপারই কথা না, আপনি ছাপছেনই তো প্ল্যান করে যে ঝামেলা বাজবে না, তা না হলে আমি যদি জানি যে একটা জানি এটা আপেল, এটা আমি বলতেছি ভাই 1 কেজি আম দাও বলে কিনতেছি, আপনি কি পত্রিকায় লিখবেন? না, সেটা না সাংবাদিকতায় ওপিনিয়ন দেওয়ার সুযোগ নেই রাজ্জাকি ভাই। সাংবাদিক তো ওপিনিয়ন দেওয়ার সুযোগ নেই, কিন্তু মিথ্যা সংবাদ ছাপতে হবে না, এটা মিথ্যা। এখন আপনি যদি মিথ্যা কথা বলেন তো সেটি আপনার বক্তব্য হিসেবে তো ছাপাই যাবে। কেন ছাপলেন আপনি? কেন ছাপবে না? আপনি জানেন যে এটা ছাপলে পরে রাজ্জাকি ভাই, ঠিক আছে, আমি হাসিনার পক্ষ অবলম্বন করছি না। এখানে জামাতের তো ৭১-এর ভূমিকা তো অবশ্যই প্রশ্নবিদ্ধ, এবং জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে এখনো পর্যন্ত তাদের অবস্থান পরিষ্কার করেনি। ইনফ্যাক্ট তারা এখনো পর্যন্ত তারা সেটার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমাও চায়। সেই জায়গায় আমি সেই জায়গায় সেটি তো স্বাধীনতা বিরোধী, অবশ্যই সেটার বিচার করেন, করছেন তো, শেষ তো আর হয়নি। আমার কথা শুনেন, যে নাম নিয়ে আপনি বাংলাদেশের বিরোধিতা করেছেন সেই নাম নিয়ে আপনি স্বাধীন বাংলাদেশের রাজনীতি করাটা কি সমর্থন করেন? না, আমি তো আপনি যদি জামাত ইসলামী নাম নিয়ে আপনি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছেন, আবার বাংলাদেশের নাম নিয়ে মানে এই জামাত ইসলামীর নাম নিয়ে আপনি, আমি জামাত পছন্দ করি না, আমি সেটা বলছি না। আমি প্রশ্নটি হচ্ছে সেই একই নাম নিয়ে স্বাধীনতার বিরোধিতা করে স্বাধীন দেশে রাজনীতি করাটা কি আপনি সমর্থন করবেন? আপনার তাহলে আমি একটা প্রশ্ন করি, করছেন না? আপনি একটু প্রশ্নটা উত্তরটা দেন। কোথায় আমি যেটা বললাম সেটি? আমি তো দেখছি যে এই পতিত সরকার স্বাধীনতা যুদ্ধ অপরাধীদের বিচার করে গেছে। না, শেষ তো হয়নি। না, সেটি যুদ্ধ অপরাধীর বিচার একই হিসেব। এটি তো যুদ্ধ অপরাধের বিচার ছিল না। না, এটি তো যুদ্ধ অপরাধের বিচার করেনি, সে পলিটিক্যালি কিলিং করছে, তার প্রতিপক্ষকে মেরেছে। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে, আপনি বলতেছেন যে যুদ্ধ অপরাধীদের যে বিচার করছে এটা স্ট্যান্ডার্ড না, এটা বিচার, এটা কি এটা নিয়ে বিতর্ক আছে। রাখেন, এটা কি সরকার গয়রহম পানি তার ইচ্ছা মতো পলিটিক্যাল প্রতিপক্ষকে সে ঘায়েল করার জন্য। আপনাদের সাংবাদিকদের রোল কি ছিল? অবশ্যই অনেকেই বলেছে, সবাই হয়তো বলতে পারেনি। হ্যাঁ, আপনি বিচারের নামে তাহলে এগুলা সব জানতো। জুডিশিয়াল কিলিং? না, জুডিশিয়াল কিলিং হয়েছে তো সব। হ্যাঁ, অধিকাংশই হয়েছে। কোথায়? অধিকাংশই জুডিশিয়াল কিলিং হয়েছে। জামাতের যে লোকটাকে অ্যাপিলেট দিয়েছেন কিছুদিন আগে খালাস দিয়েছে, এটা সঠিক? সেটি নিয়ে আমি আদালতের বিষয় নিয়ে আমি মন্তব্য করবো না। তো ওগুলো তো আদালতের রায় ছিল। কোনটা? ওটা তো জুডিশিয়াল কিলিং ছিল। হ্যাঁ, আদালতের রায় ছাড়া আপনি কি আদালতের তাহলে যুদ্ধ অপরাধের বিচার করলো আদালত, তাইলে কি যাদেরকে মৃত্যুদণ্ড দিছে যুদ্ধ অপরাধের নামে, এটা কি আদালত ভুল করছে? এরা কি সবাই নির্দোষ ছিল? ভাই প্রশ্ন করতেছেন আপনি, উত্তর দিতেছেন। প্রশ্ন তো আমি করছি, আপনি উত্তর দেন। স্বাধীন বাংলাদেশে আমরা তো বলি রাজ্জাকি ভাই, প্রশ্নটি তো এরকমই তো। ৭১-এ আপনি মুক্তিযুদ্ধের বিরোধিতা করলেন রাজ্জাকি নাম নিয়ে, রাইট? সেই স্বাধীন দেশে আপনি রাজ্জাকি নাম নিয়ে আবার সেই স্বাধীন দেশে রাজনীতি করার অধিকার আপনি রাখেন? ভাই সেটা তো পুরো ৫৩ বছর আপনার সুযোগ দিয়ে গেছেন। কেন আমি বলি প্রশ্ন করে থামেন। রাজাকার বলছেন তো, তারা রাজাকার না? স্বাধীনতা বিরোধী শক্তি? অবশ্যই, হ্যাঁ, অবশ্যই।